সকাল সকাল বালিশে রক্ত দেখে রীতিমতো ঘাবড়ে গেল রাজু। কানের কাছে হাত দিয়ে দেখে আজব ব্লিডিং হচ্ছে। পাশেই তানিশা ঘুমোচ্ছে। তাড়াহুড়ো করে বাথরুমে চলে গেল। বালিশে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে নিল। কিছু সময় পর সে নিজেও ফ্রেশ হয়ে আগের মতো স্বাভাবিক হয়ে রুমে আসলো। তোমাকে না জরুরি কিছু কথা বলার ছিল। তানিশা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই কথাটা বলল রাজু। তুমি কি দেখছো না যে আমার তাড়া আছে? বিরক্তি নিয়ে কথাগুলো বলল তানিশা। কথাগুলো তোমাকে বলার দরকার, পরে বলো। এমনিতেও অফিসের অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা, তুমি কি অফিসে যাবে না, নাকি আজকেও সেই একই অজুহাত? সত্যি বলতে আমার শরীরটা আজও খুব খারাপ, তাই আজকেও যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আর কি, তুমি নাস্তা করে নিয়ে বাসায় থাকো, আমি তাহলে আসি। এই বলেই তানিশা তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্য বাহির হয়ে গেল। রাজু তানিশা চলে যাওয়ার পথে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর নাস্তা না করে রুমে এসে তার ড্রয়ার থেকে কাগজপত্র আর রিপোর্টগুলো সব গুছিয়ে নিয়ে বাসা থেকে বাইরে হয়ে হাসপাতালের উদ্দেশ্য রওনা দিল। রাজুর আর তানিশার পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। আজ 8 মাস হলো। দুজনেই চাকরি করে। সেই সুবাদে শহরে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। বিয়ের প্রথম কয়েক মাস খুবই ভালো ছিল তাদের সম্পর্কটা। ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু গত 2 মাস যাবৎ তাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। সম্পর্কের মাঝে কেমন যেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। না, ওদের মাঝে কোনো রকম ঝগড়া বা ঝামেলা কিছুই হয়নি। শুধু ব্যস্ততাটা তাদের ঘিরে নিয়েছে। আজ তানিশা অনেক খুশি, কারণ তার প্রমোশন হতে চলেছে। তার অক্লান্ত পরিশ্রমের সুফলটা পেতে যাচ্ছে। খুশি ধরে রাখে কে? যাই হোক, খুশি মনে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় এসেই তানিশার মন মেজাজ পুরোই খারাপ হয়ে গেল। রুমে গিয়ে দেখে রাজু পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই কি ব্যাপার, তুমি এই অসময়ে ঘুমোচ্ছ কেন? হালকা চিৎকারের সুরে কথাটা বলল তানিশা। ও, তুমি এসে গেছো? তানিশার ডাকে ঘুম ভেঙে গেলে সোজা হয়ে উঠে বসে কথাটা বলল রাজু। দেখতেই তো পাচ্ছ, তা সারাদিন তো বাসায় পড়েছিলে, রান্নাটা তো অন্তত করতে পারতে। কেন করো নাই? সরি, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আর কি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীর খারাপ কথাটা আমাকে না বলে গিয়ে ডাক্তারও তো দেখাতে পারোনি? গিয়েছিলাম, ভালোই করেছো। যদি রান্নাটা করে নিতে তাহলে কতই না ভালো হতো। সারাদিন অফিস করে আসার পর ক্লান্ত শরীরে আর রান্না করতে ইচ্ছে হয় না। এখন আবার গিয়ে রান্না করতে হবে। এই বলে বিরক্তি মাখা মুখ নিয়ে রুম থেকে বাহির হয়ে গেল। তোমাকে তো একটা কথা বলাই হয়নি। খাওয়া দাওয়ার মাঝেই রাজুর উদ্দেশ্য কথাটা বলল তানিশা। বলো। আমার প্রমোশন হতে যাচ্ছে। তানিশা, ভালোই তো, স্বাভাবিকভাবেই বলল রাজু। তুমি খুশি হওনি? আরে, খুশি না হওয়ার কি আছে? খুব খুশি হয়েছি। না, তুমি খুশি হও নাই। খুশি হবে কি করে? আমার প্রমোশন হতে যাচ্ছে সেটা শুনে তোমার গা জ্বলছে। মানে কি বলছো? গা জ্বলতে যাবে কেন আমার? খুশি হলে ওই রকম মন খারাপ করে কথাটা বলতে না। তুমি তো মনোযোগ সহকারে কাজ করো না, আর অফিস মিস দাও। যদি তুমি কাজকে গুরুত্ব দিতে আর কাজের সময়টা একটু বেশি দিতে, তাহলে অনেক আগেই তোমার প্রমোশন হতো। একজন আরেকজনকে সময় দিতে পারে না, সারাদিন ব্যস্ততা নিয়ে থাকতে হয়। কি দরকার এমন চাকরির আর প্রমোশনের? বিড়বিড় করে কথাটা বলল রাজু। কি বললে তুমি? তানিশা, না কিছু না, তুমি খাও তো। রাজু, আচ্ছা, তোমার না আমাকে কি কথা বলার ছিল? কই না তো, কিছুই বলার ছিল না। এই বলে রাজু তানিশার কথাটা এড়িয়ে গেল। রাজুর চেহারাটা দিন দিন কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সেটা হয়তো তানিশার চোখেই পড়ছে না। রাজু তানিশাকে কিছু যেন বলতে চাইছিল, কিন্তু কি যেন ভেবে সে তা এড়িয়ে গেল। কি সমস্যা? এমন করতেছো কেন? একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? রাজু বিছানায় এপাশ ওপাশ করায় বিরক্তি নিয়ে কথাটা বলল তানিশা। সরি, মাথার পেছনটায় কেমন যেন ব্যথা করছে, তাই আর কি। তো গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নাও না। আর ডাক্তার কি তোমাকে কোনো ঔষধ দেয়নি? রাজুর কথা শেষ হওয়ার আগেই ওকে থামিয়ে দিয়ে কথাটা বলল তানিশা। খেয়েছি। প্লিজ একটু নিরিবিলি ঘুমিয়ে নাও, তাহলে ব্যথাটাও চলে যাবে, আর আমাকেও শান্তিতে ঘুমোতে দাও। তুমি ঘুমাও। এই বলে রাজু বিছানা থেকে উঠে গেল। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? রাজু যেই অন্য রুমের দিকে পা বাড়ালো তখনই কথাটা বলল তানিশা। সারাটা দিন অফিস করে বাসায় এসে রান্না বান্না করে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো। তোমার একটু ঘুমের দরকার। রাজু, তো তুমি কেন উঠে গেছো?
অবাক হয়ে বলল তানিশা। আমার মাথা ব্যথাটা যাবে না, হয়তো সারা রাতও থাকতে পারে। আমার কারণে যদি তোমার ঘুমের ব্যাঘাত ঘটে, তাই আমি ওই রুমে ঘুমোতে যাচ্ছি। তোমার যা মর্জি হয় করো। তুমি ঘুমিয়ে পড়ো আর কি। এই বলেই রাজু রুম থেকে বাহির হয়ে অন্য রুমটায় চলে আসলো। এরপর কিছু সময় বিছানায় শুয়ে থাকলো, কিন্তু পারছে না আর শুয়ে থাকতে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, মাথার ব্যথাটাও ক্রমশ বেড়েই চলেছে। শুয়ে থাকতে না পেরে কী যেন ভেবে উঠে পড়ল। পুরো শরীর ঘামছে, ঘাড়ে হাত দিয়ে দেখে যে রক্ত বেয়ে পড়ছে। আর কিছু না ভেবে বাথরুমে চলে আসলো। শুধু কান দিয়ে না, নাক দিয়েও রক্ত ঝরছে। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো সে। কিছু একটা চিন্তা করে নিজেকে সামলে নিয়ে আবারও রুমে আসলো। পরের দিন তানিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা তৈরি করার কাজে ব্যস্ত থাকলো। রাজুকে আবশ্যক অফিসে যাওয়ার জন্য ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। তাই রুমের দিকে গেল, দেখলো ভেতর থেকে দরজাটা লাগানো। হয়তো মাথা ব্যথার কারণে সারা রাত ঘুম হয়নি। এখন একটু ঘুমোচ্ছে যেহেতু, ডেকে বিরক্ত করে কী লাভ। এরা ভেবেই রাজুকে আর না ডেকে নাস্তা প্রস্তুত করে টেবিলে সাজিয়ে রেখে নিজে প্রস্তুত হয়ে অফিসে যাওয়ার জন্য বাহির হয়ে পড়ল। এখনও প্রমোশন লেটার হাতেই পায়নি, অথচ অফিসে আসা মাত্রই সবাই তানিশাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে লাগলো। তানিশাও খুব খুশি। অফিসের মেয়ে কলিগগুলো তানিশার জন্য একটা সেলিব্রেশন পার্টি অ্যারেঞ্জ করতে চাইলো। তানিশা বারণ করে দেয়, কিন্তু অফিসের সবাই জোর করায় তানিশা আর বারণ করতে পারেনি। এই পার্টির কারণে আজ অফিস লাঞ্চ টাইমে ছুটি হবে আর পার্টির আয়োজন চলবে। তানিশা ভাবলো রাজুকে ফোন দিয়ে আসতে বলবে। যদি আসতে না পারে তাহলে বলবে আজ ওর আসতে একটু দেরি হবে। যেই ভাবা সেই কাজ। ফোনে রিং হয়েই চলেছে, কিন্তু রিসিভ করছে না। তানিশার মন মেজাজ খুব খারাপ হয়ে গেল, তাই ও নিজেই নিজের ফোন সাইলেন্ট করে রাখলো। এরপর পার্টিতে অংশগ্রহণ করলো। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সহ সবাই উপস্থিত হয়েছে পার্টিতে। এক এক করে সকলেই তাদের আলোচনা রাখলো। সবাই তানিশার সুনাম করলো, খুব কর্মঠ ও পরিশ্রমী কাজকে অনেক গুরুত্ব দেয়, ইত্যাদি ইত্যাদি। তানিশাও সকলের উদ্দেশ্য কিছু কথা বলল। সব শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তানিশার হাতে প্রমোশন লেটার তুলে দিলেন। তানিশা কল্পনাও করেনি যে এত আয়োজনের মাঝে তার হাতে প্রমোশন লেটার তুলে দেবে। এত সবের মাঝে তানিশা সকলের মাঝে রাজুকে খুঁজতে লাগলো, কিন্তু ওর কোনো দেখাই পেল না। তানিশা ভাবলো তার মোবাইল যেহেতু সাইলেন্ট মুডে আছে, রাজু হয়তো ফোন দিতে দিতে বিরক্ত হয়ে যাবে আর ওর জন্য চিন্তা করতে করতে একসময় অফিসেই চলে আসবে। কারণ তানিশার কখনো বাসায় ফিরতে দেরি হলে রাজু ফোন দিতে দিতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত অফিসে চলে আসে। কিন্তু আজ এমনটা হলো না। তানিশা খুবই অবাক হলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলো রাজু কল দিল কিনা, কিন্তু না, রাজুর কোনো কলও নেই। নিমিষেই তানিশার খুশি আর আনন্দটা উধাও হয়ে গেল। রাজু যে এমন করবে সেটাও ভাবেনি। খুব রাগ ও অভিমান নিয়ে বাসার দিকে রওনা দিল তানিশা। বাসায় এসে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গেল। রাজুর উপর রাগটা আরও বাড়ছে। বাসাটা পুরো অন্ধকার, নিস্তব্ধ, মনে হয় ভেতরে কেউই নেই। এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে। বাসার ভেতরে ঢোকার পর টেবিলের উপরে চোখ গেল। সকালে সাজিয়ে রাখা নাস্তা ঠিক আগের মতোই আছে। তানিশা অবাক হয়ে গেল। কি যেন ভেবে রাজু যে রুমে শুয়েছিল ওই রুমের দিকে দৌড়ে আসলো। এসেই চোখ ছানা বড়া হয়ে গেল আর মনে ভয় কাজ শুরু করলো, কারণ দরজাটা ঠিক সকালের মতোই ভেতর থেকে বন্ধ। রাজুকে ডাকতে লাগলো, চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসছে না। ইতিমধ্যেই তানিশার মনে ভয় এবং মাথা কাজ করা কেমন যেন বন্ধ হয়ে আসছে। কিছু সময় ধরে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু খুলছে না। তানিশা দৌড়ে বাসা থেকে বাইরে এসেই কিছু লোকজন ডেকে এনে দরজা ভাঙল। দরজা ভেঙে ভেতরে তাকাতেই তানিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যতই এক পা এগোচ্ছে ততই তানিশার হার্টবিট বাড়তে শুরু করছে আর পুরো শরীর কাঁপছে। রাজুর হাত ধরল, খুব ঠান্ডা হয়ে জমে গেছে। ফ্লোরে পড়ে থাকা রাজুর মাথাটাকে কোলে তুলে নিল। চুলের মাঝে লেগে থাকা রক্তগুলো শুকিয়ে গেছে। তানিশার আর বুঝতে বাকি রইল না রাজু যে আর নেই। রাজুর শরীরটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠল তানিশা। তানিশা খুব কাঁদছে, খুব বেশি কান্না করছে। চোখের পানি ঝরে পড়তে লাগলো রাজুর মুখের উপরে। তানিশার চোখ গেল টেবিলের উপরে পড়ে থাকা রক্তমাখা কাগজটার উপরে। কাগজটায় কিছু লেখা আছে। তানিশা কাগজটা হাতে নিয়ে চোখের পানি মুছে পড়তে শুরু করলো।
জানো তানিশা, যত একটা সেকেন্ড পার হচ্ছে আমি ততই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি। মনে পড়ে গত কয়েকদিন আগে তোমার ওড়না চাকায় পেঁচিয়ে হওয়া বাইক অ্যাক্সিডেন্টের কথা। পেছন থেকে আমি একটা ইটের মাঝে পড়ে মাথার পেছনটায় আঘাত পেয়েছিলাম। মুহূর্তের জন্য আমি সব কিছু অন্ধকার দেখতে পেয়েছিলাম। যখন সব কিছু স্বাভাবিক হয়েছিল তখন দেখি তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। জানো, খুব ভয় পেয়েছিলাম তোমাকে ওভাবে পড়ে থাকতে দেখে। তাড়াহুড়ো করে তোমাকে হাসপাতালে নিয়েও যাই। তোমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার মাথায় পাওয়া আঘাতটার কথা ভুলে গিয়ে সাধারণ ট্রিটমেন্ট নিয়েছিলাম। গত কয়েকদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথার কারণে অফিস করতে পারছিলাম না। গত 3 দিন আগে থেকে আমার কান দিয়ে রক্ত ঝরছিল। তাই ডাক্তারকে সব কিছু বলার পর আমার চেক আপ করাই। রিপোর্টে যা এসেছে তা দেখে ডাক্তার নিজেও বুঝে গেছেন যে আমি আর বেশি দিন বাঁচব না। আঘাতটা গুরুতর হওয়ায় আমার মস্তিষ্কের শিরাগুলো ছিঁড়ে গিয়ে ওখানটায় রক্ত আর পানি জমে যায়, আর এখন সেইগুলো কান দিয়ে বাহির হয়ে আসতে লাগলো। বাঁচার আশাটা কার না থাকে, কিন্তু আমার এখন সেই আশা বা চাওয়া নেই। আমি মারা যাব সেটা নিয়ে আমার খুব একটা আফসোসও নেই, কারণ ইতিমধ্যে তোমার আর আমার মাঝে থাকা ভালোবাসাটা ব্যস্ততার মাঝে আড়াল হয়ে গেছে। তুমি এতটাই ব্যস্ত থাকো যে আমি কখন খাই কখন ঘুমাই সেটা বুঝতেও পারতে না। এই কয়েকটা দিন আমার চেহারাটা দেখেও তুমি কিছুই বুঝতে পারোনি। অনেকবার করে তোমাকে বিষয়টা বলতে চেয়েছি, কিন্তু তোমার ব্যস্ততার কারণে বলার সুযোগও হয়নি। জানো, খুব মাথা ব্যথা করছে, কান দিয়ে রক্ত ঝরছে আর নাক দিয়েও। তোমাকে ছেড়ে যাব সেটা ভাবতে কিন্তু আমার মোটেই কষ্ট হচ্ছে না, তবে লিখতে হাতটা খুব কাঁপছে আর চোখের পানিটাও অনবরত ঝরছে। তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু সাহস করে উঠতে পারলাম না। তোমার রুমে গেলাম, ভাবলাম এখনই সব বলে দেব, কিন্তু তুমি গভীর ঘুমে আছো। অনেকক্ষণ তোমার মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে থাকলাম। ভাবলাম তোমাকে কিছু বলতে পারি আর না পারি, কিছু লিখে যেতে তো অবশ্যই পারি। জানো, আমার খুব কষ্ট হচ্ছে, মাথা ব্যথাটা ক্রমশ বাড়তে চলেছে, নাক আর কান দিয়ে রক্ত বাহির হয়েই চলেছে। কালকে সকাল পর্যন্ত আমি বাঁচবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, তাই লেখাটা রেখে যাচ্ছি তোমার জন্য। আর হ্যাঁ, আমাকে নিয়ে ভেবে তোমার কষ্ট পাওয়ার কোনো মানেই নেই। যদি আমার কিছু হয়ে যায় তাহলে ভালোবাসার মতো আমাকে তোমার জীবন থেকে আড়াল করে দিয়ে ব্যস্ততাকে নিজের করে নিও। আর কিছু পারছি না লিখতে, ব্যথাটাও সহ্য করতে পারছি না। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমি তো তোমার থেকে আড়াল হয়েই যাব। তুমিও রাজু নামক ছেলেটাকে নিজের জীবন থেকে আড়াল করে দিও। লেখাটা পড়ে কান্না করতে করতে তানিশা চিৎকার দিয়ে রাজুকে ফিরে আসতে বলছে, কিন্তু রাজু যে আর ফেরার নয়। সকলের ন্যায় সেও ব্যস্ত পৃথিবী থেকে আড়াল হয়ে গেছে। যত যাই হোক, কাছের মানুষগুলোকে একটু চোখের সামনে সামনে রাখা উচিত। সে কি বলতে চায় তার আকুতি মিনতি শুনে আর বুঝে নেওয়া উচিত, নয়তো রাজুর মতো তাকেও হঠাৎ করে আড়াল হয়ে যেতে হবে। তখন কিছুই করার থাকবে না, যেমনটা এখন তানিশারও নেই। তো বন্ধুরা, তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে খুব ভালোবেসো, আগলে রেখো। জীবনটা অনেক ছোট, কখন কি হয় কে জানে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।